মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আবার তোমাদের সাথে দেখা হলো প্রিপোজিশনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড 5 ক্লাসেস রিগার্ডিং দ্য ফ্রিকোয়েন্ট ইউজ অফ প্রিপোজিশনস, এবং আজকে আমরা আরও কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার শিখব এবং মোটামুটি আমাদের যে প্রিপোজিশনগুলো সবচেয়ে বেশি দরকার সেই প্রিপোজিশনগুলো আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে আরও কয়েকটি আমরা ক্লাস করব, কারণ আমাদের এখনও বাকি রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেন গ্রুপ ভার্ব, এবং যে প্রিপোজিশনগুলো অর্থাৎ টাইম অ্যাকর্ডিং টু টাইম প্লেস, এই যে প্রিপোজিশনগুলো যে চেঞ্জ হয় সেই ব্যাপারগুলো আমরা আবার ক্লিয়ার করবো। ওকে, সো আজকে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা যে প্রিপোজিশনের ব্যবহারগুলো শিখছি, এরকম আমরা 2 থেকে 3টি অথবা 4টি প্রিপোজিশনের ব্যবহার আজকে আমরা শিখব। ওকে, চলো আমরা ক্লাস স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল দ্য প্রিপোজিশন পার্ট 6 আমরা খুব সুন্দরভাবে 5টি ক্লাস আপাতত করেছি, এবং তোমরা সবাই ক্লাসগুলো করেছো, এবং যারা মিস করেছো ক্লাসগুলো তোমাদেরকে ইনফর্ম করতে চাই, যেটা আমার পেজের মধ্যে তুমি ক্লাসগুলো পেয়ে যাবে, অথবা আমার ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানেও সিরিয়ালি ক্লাসগুলো রয়েছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা ফার্স্ট অফ অল যার ব্যবহার শিখব সেটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রিপারেশন বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে টু এর ব্যবহার। এবং আজকে আমরা টু এবং আরও দু একটি শিখব, এবং খুবই ইজি এগুলো, অর্থাৎ কারণ আমরা প্রচুর এগুলো ব্যবহার করি, এবং এই প্রিপোজিশনের ব্যবহারগুলো সাধারণত আমাদের সবারই জানা। জাস্ট আমি সিরিয়ালে যেহেতু সবগুলো কমপ্লিট করছি, দ্যাটস ওয়াই আমি আজকে এই কয়টা আলোচনা করি। সাধারণত আমাদের এই যেটা ফান্ডামেন্টাল বলতে যে প্রিপোজিশনগুলো আমরা বুঝি, সেই প্রিপোজিশনগুলো আজকে আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এখন কথা হচ্ছে যে এই প্রিপোজিশনগুলো যখন সেন্টেন্সে ইউজ করা হয়, এটার উপরেই মিনিংটা নির্ভর করে। সেক্ষেত্রে আমরা এর আগে এক্সপ্রেশনগুলো একটু সুন্দর করে আমরা হেডলাইন বানিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে দেখা গেল ওই হেডলাইন বানাতে গিয়ে আমাদের এই প্রিপোজিশনগুলো ইউজ করতে হয়, যার কারণে আমরা একটু অন্যভাবে আজকে হেডলাইনগুলো করবো। আজকে একটু আমরা জাস্ট একটু বাংলার মাধ্যমে যদি হেডলাইনগুলো করি, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা হেডলাইনগুলো আজকে বাংলায় করার চেষ্টা করব, কারণ আমরা এই প্রিপোজিশনগুলোকে হেডলাইনে ইউজ যদি করি, তাহলে ব্যবহারটাকে আমরা বোঝাতে একটু প্রবলেম হতে পারে, যার কারণে আমরা হেডলাইনে আমরা ওই প্রিপোজিশনগুলো ইউজ না করে আমরা অন্যভাবে একটু আমরা কনসেপ্টটা নিয়ে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, সো টু এর আমরা প্রথম যে ব্যবহারটা আমরা শিখতে পারি, সেটা সাধারণত টু এর যে ব্যবহারটা সেটা আমরা বলতে পারি যে কোনো দিক নির্দেশ করে, টু ইন্ডিকেট এনি ডেস্টিনেশন, মানে কোনো দিকে, কোনো দিকে নির্দেশ করতে আমরা টু ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, কোনো দিকে বোঝাতে। ওকে, কোনো দিকে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। সেই ফর এক্সাম্পল, হি ইজ গোয়িং টু স্কুল। ওকে, হি ইজ গোয়িং টু স্কুল। সো সে কোথায় যাচ্ছে? স্কুলের দিকে যাচ্ছে বা স্কুলেই যাচ্ছে। এরকম কোনো দিকে বোঝাতে আমরা সচরাচর কী ব্যবহার করি? টু প্রিপোজিশনটি ব্যবহার করি। এটা একটা কমন ইউজ টু প্রিপোজিশনের। আচ্ছা, দেন আমরা যদি এরকম বলি যে ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, ওয়ান প্লেস টু আনাদার মানে কি? এক জায়গা থেকে যেন অন্য জায়গায় যাওয়া হয়, সেক্ষেত্রে যেটি ডেস্টিনেশন থাকে বা গন্তব্যস্থল, তার আগে আমরা কী ব্যবহার করি? আমরা টু ব্যবহার করি। সো এটাকে আমরা বলতে পারি যে এক স্থান হতে অন্য স্থান। সো এটাকে আমরা বলতে পারি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। অর্থাৎ যদি আমরা সেটা বলতে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের ফ্রম টু চলেই আসতেছে, ফ্রম রংপুর টু ঢাকা, তাহলে আমাদের ফ্রম টু চলেই আসছে। এটাকে বলা হচ্ছে ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, অর এক স্থান থেকে অন্য স্থান। সেই ফর এক্সাম্পল, হি ইজ গোয়িং টু ঢাকা ফ্রম রংপুর। ওকে, সে রংপুর হতে ঢাকায় যাচ্ছে, তাহলে আমাদের ডেস্টিনেশন কোথায়? ঢাকা। তার পূর্বে আমরা টু, আর যেখানে হতে রওনা দেওয়া হয় তার পূর্বে কী বসে? ফ্রম বসে। ওকে, এই ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সচরাচর ব্যবহার এটা করে থাকি। এবং শুধু এক স্থান থেকে অন্য স্থান না, এক সময় থেকে অন্য সময়, ওয়ান টাইম টু আনাদার টাইম, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কী ব্যবহার করতে পারি? টু ব্যবহার করতে পারি। আমরা যদি সেরকম একটা এক্সাম্পল দেখি, দেখো, এভরিডে, আমরা এটা কি করব? একটা সময় থেকে যখন আরেকটা সময় কল্পনা করব। ওকে, হি ওয়ার্কস ফ্রম 10 AM টু 4 PM। সে প্রতিদিন 10টা থেকে, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, এটা বিকাল 4টা বোঝাচ্ছে, পর্যন্ত কাজ করে। তাহলে এই যে সময়ের যে একটা রেঞ্জ, অর্থাৎ কোথায় থেকে শুরু হলো এবং কোথায়, কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত। তাহলে তার পূর্বে আমরা সাধারণত কী বসে? টু, এবং স্টার্টিং পয়েন্টের পূর্বে আমরা ফ্রম ব্যবহার করি। ক্লিয়ার? ওকে,
এটা একটা খুব গুরুত্বপূর্ণ রুল ছিল আমাদের টু এর ব্যবহার। আচ্ছা, মোটামুটি টু কিন্তু আমরা এই ক্ষেত্রে বেশি ব্যবহার করি। তারপরে আমরা আরেকটা যদি নতুন আমরা রুল শিখতে চাই, দেখো আরেকটা আমরা রুল শিখি, সেটা হচ্ছে সময়, টাইম। ওকে, সেটা আমরা করলাম। আমরা আরোভাবে যদি বিভিন্নভাবে টু এর ব্যবহার ইন্ডিকেট করি, যে কোনো কিছুর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করতে চাই, তুলনা, টু কম্পেয়ার টু সামওয়ান অর সামবডি উই ইউজ টু অ্যাজ আ প্রিপোজিশন। তাহলে আমরা এটাকে এভাবেই যদি লিখি, কোনো কিছুর সাথে তুলনা করা বোঝাতে। ওকে, সংক্ষেপে আমি লিখলাম কোনো কিছুর সাথে তুলনা করা বোঝাতে। সে ফর এক্সাম্পল, হি ইজ সুপিরিয়র টু মি ইন এজ। হি ইজ সুপিরিয়র টু মি ইন এজ, সে আমার থেকে বয়সে বড়। সুপিরিয়র মানে বড় অর্থে এখানে প্রকাশ করা হচ্ছে। ওকে, আমরা সুপিরিয়র ইনফেরিয়র ব্যবহার করি এক্ষেত্রে, অর্থাৎ এটা ভালো অর্থে বা খারাপ অর্থে ব্যবহার করি। হি ইজ সুপিরিয়র টু মি ইন এজ। সো এখানে তুলনা করা হচ্ছে একজনের সাথে আরেকজনের, সেক্ষেত্রে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সুপিরিয়র টু অর ইনফেরিয়র টু, এরপরে সবসময় টু বসে, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, দেন আরও একটা আমরা শিখি যে খুবই অল্প ব্যবহার, এগুলো কয়েকটা জিনিস দিয়ে সবগুলো শান্ত সেন্টেন্স বোঝা যায়। কারো প্রতি বোঝাতে, আই মিন টু ইন্ডিকেট সামওয়ান অর সামবডি। ওকে, কারো প্রতি বোঝাতে আমরা কিন্তু সেম টু প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। সো ইট ইজ আওয়ার ডিউটি, ইট ইজ আওয়ার ডিউটি টু obey our parents. ওকে, আমাদের পিতামাতাকে মেনে চলা বা মান্য করা, এটা আমাদের দায়িত্ব। ওকে, সো ইট ইজ আওয়ার ডিউটি, কি সেটা, টু অবি। হ্যাঁ, তাহলে কার প্রতি মেনে চলা, বাবা মার প্রতি, কারো প্রতি, এরকম বোঝাতে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। তাহলে আশা করি মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি কোথায় টু ব্যবহার করি। এরকম আরেকটি প্রিপোজিশন হচ্ছে টুয়ার্ডস। তা আমি প্রথম ক্লাসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সাধারণত স্পেসিফিক ডিস্টেশনের ক্ষেত্রে আমরা টু, আর যদি স্পেসিফিক না হয় সেক্ষেত্রে টুয়ার্ডস, তবে সব ক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি। ওকে, কোনো দিকে বোঝাতে অথবা কারো প্রতি বোঝাতে আমরা টু প্রিপোজিশনটা সাধারণত ব্যবহার করি। এরপরে আমরা যে প্রিপোজিশনটি শিখব সেটি হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট, যেটা আমরা সম্বন্ধে বা সম্পর্কে, অর্থাৎ কোনো কিছু সম্বন্ধে সম্পর্কে জানা বোঝাতে আমরা এই অ্যাবাউট প্রিপোজিশনটা, এর ব্যবহার খুবই কম। আমরা একটা ব্যবহার শিখলেই মোটামুটি এই প্রিপোজিশন আমরা কোথায় ব্যবহার করব সেটা আমরা ক্লিয়ার হয়ে যায়। সো সেটাকে যদি আমরা একটা হেডলাইন বা ভাষায় প্রকাশ করতে চাই, সেটা কোনো বিষয় বা কারো সম্পর্কে বোঝাতে। ওকে, এটাকে আমরা বলতে পারি কোনো বিষয় বা কারো সম্পর্কে বোঝাতে। কোনো বিষয় বা কারো সম্পর্কে, মূলত এই সম্পর্কের ব্যাপারটাই ইংলিশে আমরা সাধারণত অ্যাবাউট হিসেবে ব্যবহার করি। অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, রিগার্ডিং সামথিং অর সামওয়ান, আমরা এটার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি। ওকে, সে ফর এক্সাম্পল, আই নো এভরিথিং, I know everything about him. আমি তার সম্বন্ধে সব কিছু জানি। এরকম কোনো কিছু সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। ক্লিয়ার? দেন আমরা শিখতে পারি যে কাছাকাছি কোনো স্থান বা সময় নির্দেশ করতে। ওকে, নির্দেশ করতে, সেটা কী ধরনের হতে পারে, যে কাছাকাছি কোনো স্থান বা সময় প্রকাশ করতে উই ইউজ প্রিপোজিশন টু। ওকে, সো হি arrived at about
4 PM ওকে। এখানে দুটি পরপর প্রিপোজিশন বসেছে, কিন্তু এই অ্যারাইভড অ্যাট একটা অর্থ প্রকাশ করে, দিস ইজ আ ভার্বাল ফ্রেজ। সো এখানে আমরা অ্যাটটা কিন্তু দিতেও পারি, নাও দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। সো হি অ্যারাইভড অ্যাট অথবা হি অ্যারাইভড অ্যাবাউট 4 PM। তাহলে একদম অ্যাবাউট 4 PM মানে 4টা নাগাদ, ওকে। এরকম কোনো কাছাকাছি কোনো সময় মানে 4টার মধ্যে বা 4টা নাগাদ এরকম প্রকাশ করতে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি, ওকে। মোটামুটি আরেকটি আমরা গুরুত্বপূর্ণ ব্যবহার শিখলাম। এবং লাস্টের জিনিসটা না বললেই নয়, এটা যেহেতু আমরা ব্যবহার করেই থাকি, সেটা হচ্ছে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি, টু ইন্ডিকেট অ্যাপ্রক্সিমেট প্রাইস। এই ক্ষেত্রে আমরা সাধারণত প্রায় বোঝাতে, প্রায় কথাটা বোঝাতে আমরা কিন্তু এই অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করি। সে ফর এক্সাম্পল, দেয়ার আর 5,000, দেয়ার আর 5,000। এই যে আমরা 1000টা লিখবো, এর পূর্বে সাধারণত আমরা এভাবে দিতে পারি যে নির্দিষ্ট আসলে 5,000 কিনা জানি না আমরা, তো প্রায় 5,000 লোক বাস করে। সো দেয়ার আর অ্যাবাউট 5,000 পিপল লিভ ইন আওয়ার ভিলেজ, ওকে। সো আমরা কি বললাম, দেয়ার আর অ্যাবাউট 5,000 পিপল লিভ ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে প্রায় 5,000 লোক বসবাস করে। এইরকম প্রায় অর্থে আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন বিভিন্ন অ্যামাউন্টের পূর্বে আমরা কি ব্যবহার করতে পারি, প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহার করতে পারি, ওকে। অ্যাপ্রক্সিমেটলি যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে প্রায় আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি, ওকে। আমরা অ্যাবাউটটাও শিখে ফেললাম যে কোথায় কোথায় আমরা অ্যাবাউট ইউজ করব। দেন এগেনস্ট। এগেনস্ট কথা মানে কোনো কিছু বা কারো বিরুদ্ধে, ওকে। এগেনস্ট মানে বিরুদ্ধে বোঝাতে সাধারণত এই প্রিপোজিশনটা ব্যবহার হয়। এটা তো ব্যবহার খুব কম, আমরা কম জায়গায় ব্যবহার করি। তো এটাকে যদি আমরা এভাবে ভাষায় প্রকাশ করি যে কাকে বা কোনো কিছুর বিরুদ্ধে, ওকে, কোনো কিছু বা কোনো মানুষের বিরুদ্ধে বোঝাতে সাধারণত আমরা এই এগেনস্ট প্রিপোজিশনটা ব্যবহার করি। সো কোনো কিছুর বিরুদ্ধে, ওকে, কোনো কিছুর বিরুদ্ধে, বা বলতে পারি বিপরীতে, ওকে, ওকে, বিরুদ্ধে বা বিপরীতে বোঝাতে আমরা এই এগেনস্ট প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। সে ফর এক্সাম্পল, যদি কারো প্রপোজালে আমি অ্যাগ্রি না করি, সেক্ষেত্রে আমি বলতে পারি আই অ্যাম against his, or বলতে পারি this proposal, ওকে। সো আই অ্যাম against this proposal, আমি এই প্রপোজালে কি বিরুদ্ধে রয়েছে, অর্থাৎ এটা অ্যাগ্রি করছি না। সো এখানে আমরা অ্যাগেনস্টটাকে কী হিসেবে ইউজ করলাম, প্রিপোজিশন হিসেবে ইউজ করলাম, ওকে। সো এরকম বিরুদ্ধে বা বিপরীতে বোঝাতে আমরা অ্যাগেন্স্ট ইউজ করতে পারি। এবং আরেকটি মজার ব্যবহার আমরা এটা শিখব যে স্পর্শ, কোনো কিছুর সাথে লাগানো অর্থে, কোনো কিছুর সাথে লাগানো অর্থে, ওকে। একটা স্পর্শ থাকবে আর কি। যেমন আমি একটা দেয়ালের মধ্যে মইটি লাগিয়ে উপরে উঠলাম, বা গাছের মধ্যে মইটি লাগিয়ে উপরে উঠলাম। তো এই ক্ষেত্রে লাগানো অর্থে সাধারণত আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাগেনস্ট প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, পুট আ ল্যাডার, ওকে, পুট আ ল্যাডার কোথায়, against the tree, put a ladder against, অর্থাৎ মইটা গাছের মধ্যে লাগিয়ে নাও ওঠার জন্য, ক্লিয়ার। এরকম লাগানো অর্থে আমরা কি করতে পারি, against প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি, ওকে। এবং আইটি ব্যবহার শিখবো, সেটা খুব ইন্টারেস্টিং। এটাকে এবারে আমরা লিখতে পারি কোনো কিছুর প্রতিরোধ, কোনো কিছুর প্রতিরোধ করা বোঝাতে।
কোনো কিছুর প্রতিরোধ করা বোঝাতে। ওকে, সে ফর এক্সাম্পল আমরা এভাবে চিন্তা করতে পারি যে কোন একটা বলা হচ্ছে যে প্রতিষেধক হিসেবে একটা ইনজেকশন, সেটা কার বিরুদ্ধে? কলেরার বিরুদ্ধে। সো এটাকে আমরা বলতে পারি দিস ইজ অ্যান ইনজেকশন অ্যাগেনস্ট, দিস ইজ অ্যান ইনজেকশন অ্যাগেনস্ট কলেরা। ওকে, লুক, দিস ইজ অ্যান ইনজেকশন অ্যাগেনস্ট কলেরা। এটা কলেরা প্রতিরোধী একটা ইনজেকশন। ক্লিয়ার? এরকম আমরা কিছুটা এই প্রথমটার সাথে মিল রয়েছে আর কি, বিরুদ্ধে বা বিপরীতে এটা অর্থে কোনো কিছু লাগানোর সাথে। তবে এইটা প্রথম রুলটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং আমরা এভাবে বলতে পারি সাধারণত এই রুলটাকে আমরা 3 আর 1 আমরা সাধারণত একই কল্পনা করতে পারি। যে মেইনলি আমাদের মনে রাখতে হবে অ্যাগেনস্ট আমরা কোনো কিছুর বিপরীতে বা বিরুদ্ধে, বা আমরা বলতে পারি প্রতিরোধকারী অথবা কোনো কিছুতে লাগানো অর্থে, এই কয়টা অর্থে আমরা এই অ্যাগেনস্ট প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন, মাঝে মাঝে আমরা সেন্টেন্স এটা পেয়ে থাকি। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে মনে কারো বা কোনো কিছুর বিরুদ্ধে বোঝাতে আমরা এই প্রিপোজিশনটি ইউজ করি। ওকে, আচ্ছা, আমরা আরেকটি প্রিপোজিশনে চলে যাই, সেটা হচ্ছে আমরা শিখি আফটার। ওকে, এগুলো খুবই ইজি এবং এগুলো আমরা সবাই জানি যে আফটার মানে পরে বোঝাতে, যেমন বিফোর মানে পূর্বে বোঝাতে আমরা এই প্রিপোজিশনগুলো ব্যবহার করি। আচ্ছা, সো এটাকে আমরা এভাবে লিখি, সচরাচর বেশি ব্যবহার এটা নেই। কোনো কিছুর আফটার মানে কোনো কিছুর পরে বোঝাতে। ওকে, কোনো কিছুর পরে বোঝাতে। ওকে, উই উইল গো, কখন? আফটার লাঞ্চ। ওকে, লাঞ্চের পরে আমরা যাব। তাহলে এরকম কোনো কিছু পরে বোঝাতে আমরা সাধারণত আফটার প্রিপোজিশনটা ব্যবহার করি। ওকে, মোটামুটি এইটাই আফটারের ব্যবহার। তারপরে আমরা এরকম কিছু সেন্টেন্স পেতে পারি যে সে ফর এক্সাম্পল আমরা একটা যদি সেন্টেন্স লিখি যে উই সাফার, ওকে, লিখতে পারি আমরা একটা টাইম, ডে আফটার ডে। ওকে, এটা আমরা বলতে পারি যে দিনের পর দিন আমরা সাফার করছি, দিনের পর দিন, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ, এরকম প্রকাশ করতে আমরা উই সাফার ডে আফটার ডে। সো এখানে একটা জিনিসের কি রিপিটেশন বা পুনরাবৃত্তি বা ফ্রিকোয়েন্স প্রকাশ করছে। এই পুনরাবৃত্তি প্রকাশ করতে আমরা সাধারণত এই আফটার প্রিপোজিশনটাকে ব্যবহার করতে পারি। তাহলে এটাকে আমরা একটা রুলিয়ে লিখতে পারি বা ব্যবহার লিখতে পারি যে পুনরাবৃত্তি প্রকাশ করতে উই ইউজ আফটার অ্যাজ আ প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে মেইনলি আমরা কোনো কিছু পরে বোঝাতে আফটার ব্যবহার করবো, বা এরকম যদি কোনো পুনরাবৃত্তি আসে, এরকম বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। আমাদের মেইন ব্যবহারটা হচ্ছে পরে অর্থে আমরা আফটার ব্যবহার করি। ওকে, যেহেতু আমরা আফটার আলোচনা করলাম, তাহলে সিরিয়ালি চলে আসে এর সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে কি? পূর্বে। তাহলে আমরা পূর্বে সাধারণত কোন প্রিপোজিশনটা ব্যবহার করি? বিফোর। ওকে, পূর্বে আমরা কি ব্যবহার করি? বিফোর, যেটা সাধারণতই এক কথায় প্রকাশ করতে পারি কোনো কিছুর পূর্বে অর্থে। ওকে, তাহলে আমরা নাম্বার 1 রুলটা লিখতে পারি, কোনো কিছুর পূর্বে অর্থে, কারো পূর্বে, কোনো কিছুর পূর্বে। তাহলে আমরা একটু আগে যে সেন্টেন্সটা লিখলাম এটা লিখতেই পারি যে বা হি উইল গো বিফোর ব্রেকফাস্ট। ওকে, সে ব্রেকফাস্টের পূর্বেই যাবে। যেহেতু আফটার মানে পরে, পূর্বে মানে কি? ব্রেকফাস্টের সে পূর্বেই যাবে। ক্লিয়ার? তাহলে এটাই আমরা মেনলি ব্যবহার, আফটারের ব্যবহার শিখলাম, পূর্বে ব্যবহার শিখলাম। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখবো, সেটা হচ্ছে যেমন আমি তোমাদের ক্লাসে প্রায় আমি বলে থাকি, সেটা হচ্ছে সেন্টেন্সটা এরকম বলি, দিস ইজ আসিফ বিফোর ইউ। ওকে, দিস ইজ আসিফ বিফোর ইউ। এটা মানে কি? মানে আমি তোমাদের সামনে আমি আসিফ এসেছি। ওকে, তাহলে এখানে কোনো কিছুর আমরা বলতে পারি, কনভারসেশনাল ইংলিশে আমরা ব্যবহার করি, কোনো কিছুর সামনে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করতে পারি। ওকে, তাহলে
ডিয়ার লার্নার্স, আমরা আজকে কী শিখলাম? আমরা টু এর ব্যবহার শিখলাম, আমরা বিফোর, আফটার এবং অ্যাগেনস্ট খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার শিখলাম। মোটামুটি আমরা শুরু করেছিলাম ইন, অ্যাট, অন দিয়ে, এবং যতগুলো দরকার যে ফ্রিকুয়েন্ট প্রিপোজিশনগুলো ইউজ হয় সেটা আমরা কমপ্লিট করলাম। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ প্রিপোজিশন টাইম, প্লেসের যে ব্যাপারগুলো সেগুলো ক্লিয়ার করব, এবং কোথায় প্রিপোজিশন বসানো যাবে না সেগুলো আমরা ক্রমান্বয়ে ক্লাসগুলো করব। ওকে, আজকে আমরা ক্লাস নাম্বার 6 পার্ট 6 কমপ্লিট করলাম। আমরা পার্ট 7-এ নতুন কোনো অংশ প্রিপোজিশন নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।